শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমার এইচএসসি হিসাব বিজ্ঞান পরীক্ষার রেজাল্ট বদলে দেওয়ার জন্য একটি অধ্যায় যথেষ্ট, আর তা হলো অষ্টম অধ্যায়, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। প্রতি বছর বোর্ড পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবেই, এটা নিশ্চিত। কিন্তু অনেক শিক্ষার্থী শুধু সঠিক গাইডলাইনের অভাবে সহজ 10টি নম্বর হাতছাড়া করে। আজকের এই সেশনটি কোনো সাধারণ ক্লাস নয়, এটি তোমার বোর্ড পরীক্ষার প্রস্তুতির একটি কমপ্লিট সলিউশন। আজ আমরা স্ক্রিনে দেখা এই গুরুত্বপূর্ণ সূত্রগুলো ব্যবহার করে ঢাকা বোর্ড 2015 সহ বিগত বছরগুলো জটিল সব সমস্যার সমাধান সহজ করে শিখব। একটা কথা মনে রাখবা, অ্যাকাউন্টিং মুখস্থ করার বিষয় না, এটা বোঝার বিষয়। তাই তুমি যদি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দিয়ে দেখো, তবে পরীক্ষার হলে এই অধ্যায়ের অঙ্ক মেলানো তোমার জন্য কোনো ব্যাপারই না, কয়েক মিনিটের কাজ। তো চলো নিজের প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাই এবং সরাসরি সমাধানে ঝাঁপিয়ে পড়ি। শুরুতেই আমরা অবচয় ধার্যের দুটি প্রধান পদ্ধতি দেখতে পারতেছি, একটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি আর একটা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। তো একটা জিনিস মনে রাখবে, সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার প্রতি বছর সমান থাকবে, আর ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমরা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য কি করব না, ভগ্নাবশেষ মূল্যকে আমরা হচ্ছে বাদ দিব না, বরং আমরা হচ্ছে এটা পুস্তক মূল্যের উপর কি করব, সেই অবচয়ের হারটা প্রয়োগ করব। আমরা সরাসরি অঙ্কতে গিয়ে সেটা বুঝতে পারবো। তো তোমরা প্রশ্নটা দেখতে পারতেছো, ঢাকা বোর্ড 2015 সালে। আমি এই প্রশ্নটা কেন বেছে নিয়েছি, কারণ এখানে সরলরৈখিক এবং ক্রমহ্রাসমান জের অঙ্ক করার মতো প্রধান দুটি পদ্ধতি এখানে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে? প্রশ্নে বলা আছে, 1 জানুয়ারি 2013 তারিখে সাব্বির কোম্পানি 60,000 টাকা দিয়ে একটি মেশিন কিনেছে, যার আয়ুষ্কাল হচ্ছে 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 5,000 টাকা। লক্ষ্য করো, এখানে ক নাম্বারে চাওয়া হয়েছে 10% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে কি করতে হবে, অবচয় ধার্য করতে হবে। তো ক নাম্বার সমাধানটা দেখব। অনেকেই এই পদ্ধতিতে ভুল করে বসে, কিন্তু এটি আসলে খুবই সহজ। ক্রমহ্রাসমান জের পদ্ধতির মূল নিয়ম হলো, এখানে অবচয় সবসময় সম্পত্তির পুস্তক মূল্যের উপর ধরতে হবে। অর্থাৎ প্রতি বছর অবচয় বাদ দেওয়ার পর যে মূল্য থাকবে, তার উপর আমরা পরবর্তী বছরের অবচয় হিসাব করব। তো 2013 সালের দিকে খেয়াল করো, 2013 সালে 1 জানুয়ারি তারিখে মেশিনটি কেনা হয়েছিল 60,000 টাকায়। যেহেতু এটি প্রথম বছর, তাই সরাসরি 60,000 টাকার উপর 10% অবচয় ধরলে আমরা পাই হচ্ছে 6,000 টাকা। এরপর দেখো 2014 সালে, এখানে আসলে টুইস্ট, দ্বিতীয় বছরে এসে আমরা কিন্তু আর 60,000 টাকার উপর অবচয় ধরবো না। আমরা আগের বছরের অবচয় 6,000 টাকা মেশিনের দাম থেকে বাদ দিয়ে দিব। অর্থাৎ আমরা 60,000 টাকার সাথে সেই আগের বছরের অবচয়ের টাকা 6,000 যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে আমরা পাই হচ্ছে 54,000 টাকা। এই 54,000 টাকা হলো মেশিনের বর্তমান পুস্তক মূল্য। এখন এই 54,000 টাকার উপর 10% হিসাব করলে আমাদের দ্বিতীয় বছরের অবচয় বের হচ্ছে 5,400 টাকা। তাই দেখলে তো, প্রতি বছর অবচয়ের পরিমাণ কিন্তু ধীরে ধীরে কমে আসছে, আর এই কারণে এই পদ্ধতির নাম ক্রমহ্রাসমান জের পদ্ধতি। তো আশা করি তোমরা ক নাম্বারটা বুঝতে পেরেছো, যে ক নাম্বারে কিন্তু আমরা কি করেছিলাম, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার দেওয়ার সময় কি করেছি, ভগ্নাবশেষ মূল্য কিন্তু বিয়োগ করি না। ঠিক আছে? এবার আমরা কি করব, খ নাম্বার প্রশ্নতে যাব। খ নাম্বার প্রশ্নতে বলছে, সরল রৈখিক পদ্ধতি অনুসরণ করে প্রথম 2 বছরের জন্য অবচয় খরচ হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করো। আমরা এখন সমাধান করব প্রশ্নের খ অংশ। এখানে আমাদের কাজ হলো সরলরৈখিক পদ্ধতিতে প্রথম 2 বছরের জন্য অবচয় খরচ হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব, এই দুটি খতিয়ান প্রস্তুত করা। স্ক্রিনে লক্ষ্য করো, খতিয়ান করার আগে আমাদের প্রথম কাজ হচ্ছে বার্ষিক অবচয় কত তা বের করে নেওয়া। যেহেতু এটি একটি সরলরৈখিক পদ্ধতি, তাই আমাদের সূত্রগুলো হবে, তাহলে মেশিনের ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ বছরের সংখ্যা। ঠিক আছে? মনে রাখবা, সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের হার কিন্তু সমান থাকবে। ঠিক আছে?
সে কারণে আমরা আমাদের শিরোনামটি দিয়েছি সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছরের অবচয় নির্ণয়। অবচয়ের সূত্রটি আমরা প্রয়োগ করেছি। মেশিনের ক্রয় মূল্য প্রশ্ন ছিল ৬০,০০০ টাকা, ভগ্নাবশেষ মূল্য ৫,০০০ টাকা, আর বছরের সংখ্যা ১০,০০০ টাকা। আমরা যোগ বিয়োগ করে পাই ৫,৫০০ টাকা। এই ৫,৫০০ টাকা কি থাকবে? প্রতি বছর সমান থাকবে। তো এই খতিয়ানটি খুবই সহজ। প্রতি বছরের শেষে আমরা অবশ্যই ধার্য করি, তার ডেবিট পাশে লিখব। আমরা আমাদের খতিয়ানের টি-ছক ব্যবহার করব। টি-ছকে ডেবিট ক্রেডিট উভয় পাশে লিখে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, পরের ক্রেডিট পাশে ৪টি ঘরে আমরা একই জিনিস লিখব। দুই পাশে আমরা সাল দিব, ডিসেম্বর মাসে ৩১ তারিখ দিব, এবং পুঞ্জীবিত অবচয় ডেবিট পাশে আমরা উল্টা নাম লিখবো আর ৫,৫০০ টাকা লিখবো। ঠিক আছে? আর আবার ঠিক একই দিনে এই খরচটাকে কি করবো? বন্ধ করার জন্য আমরা ক্রেডিট পাশে লিখবো ২১ সাল ২০১৩ সাল দিব, ডিসেম্বর ৩১ দিব। আর খরচটা বন্ধ করার জন্য দিব আয় বিবরণী। কত টাকা দিব? ৫,৫০০ টাকা। ফলাফল কি হবে? বছর শেষে এই হিসাবে কোনো ব্যালেন্স থাকবে না। ঠিক আছে? তো ২০১৩ সালে আমরা যে কাজটি করেছি ঠিক একইভাবে ২০১৪ সালে একই কাজটা করব। আমরা কি করবো? ডিসেম্বর ৩১-এ পুঞ্জীবিত অবচয় উল্টা নাম লিখে ডেবিট পাশে লিখবো ৫,৫০০ টাকা। আবার ২০১৪ সালে অবচয় খরচটা বন্ধ করার জন্য আয় বিবরণী হিসাব ক্রেডিট পাশে লিখে ৫,৫০০ টাকা দিয়ে বন্ধ করে দিব। এখানে একই কথা ২০১৪ সালে কোনো হিসাব থাকবে না। তার মানে হচ্ছে ২০১৩ এবং ১৪ উভয় বছরের চিত্র কি থাকবে? একই থাকবে। এবার আমরা পুঞ্জীবিত অবচয়ের হিসাব তৈরি করব। পুঞ্জীবিত অবচয়ের ক্ষেত্রে আমরা কি করব? টি-ছক করব। ডেবিট পাশে ৪টা ঘরে লিখব তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। আবার ক্রেডিট পাশে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। ডেবিট ক্রেডিট লেখার পর আমরা এখন একটা জিনিস বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে পুঞ্জীবিত অবচয় হিসাব মূলত একটি দায়বাচক হিসাবের মতো কাজ করে, তাই এর ব্যালেন্স সবসময় কি হবে? ক্রেডিট হবে। তো ২০১৩ সালে আমাদের ডিসেম্বর ৩১ তারিখ ক্রেডিট পাশে দেখো অবচয় খরচ আমরা কত টাকা ধরছি? ৫,৫০০ টাকা বসিয়েছি। আর আমাদের তাহলে ২০১৩ সালের ডিসেম্বর ৩১ তারিখে অবচয় খরচ ৫,৫০০ টাকা বসালে আমাদের ডেবিট পাশে ব্যালেন্স ফ্রি হয়ে যাচ্ছে ৫,৫০০ টাকা। এটাও কি হচ্ছে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর ব্যালেন্স ফ্রি হয়ে যাচ্ছে ৫,৫০০ টাকা। তাহলে এটা আমরা বের করতে পেরেছি। এবার আমরা ২০১৪ সালে কি বের করব? তো ২০১৪ সালে ক্রেডিট পাশে দেখো আমরা আগের বছরে যে ব্যালেন্স ৫,৫০০ টাকা ব্যালেন্স সিডি হিসেবে পেয়েছিলাম, এটাকে আমরা কি করে দেবো? বিডি হিসেবে নিয়ে আসবো। তো ২০১৪ সাল জানুয়ারি মাসে যে ব্যালেন্স বিডি হিসেবে আমরা ৫,৫০০ টাকা নিয়ে আসব। এরপর ডিসেম্বর ৩১ তারিখে অবচয় খরচ হচ্ছে আমাদের এই ২০১৪ সালের নতুন বছরের অবচয় ৫,৫০০ টাকা যোগ করব। তাহলে আমাদের নতুন বছরের যে ৫,৫০০ টাকা যদি আমরা যোগ করি, তাহলে আমাদের আগের বছরের ব্যালেন্স বিডি নতুন বছরের অবচয় যদি যোগ করলে মোট ব্যালেন্স দাঁড়াবে হচ্ছে ১১,০০০ টাকা। এই ১১,০০০ টাকাকে আমরা কি করব? ১৪ সালে ব্যালেন্স সিডি করে দিব। তাহলে ২০১৪ সালের আমাদের ব্যালেন্স সিডি দাঁড়াবে হচ্ছে ১১,০০০ টাকা। খতিয়ানের এই ব্যালেন্স ফিগারগুলো কিন্তু আমাদের পরবর্তী ধাপে অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী তৈরিতে কিন্তু সাহায্য করবে। তো তোমরা আমাকে জানাও তোমাদের কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আমরা আমাদের সর্বশেষ ধাপ গ নাম্বার প্রশ্নতে চলে যাব। গ নাম্বার প্রশ্নতে বলেছে সরলরৈখিক পদ্ধতি অনুসরণ করে প্রথম ২ বছরের আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে এর প্রতিফলন দেখাও। তাহলে আমাদেরকে গ নাম্বারে কিন্তু দুইটা বিবরণী তৈরি করতে হবে, একটা হচ্ছে আয় বিবরণী আর একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তাহলে চলো গ নাম্বার প্রশ্নতে চলে যাই আমরা। তো গ নাম্বার প্রশ্নতে আমরা শুরুতেই আমাদের প্রতিষ্ঠানের নাম সাকিব কোম্পানি এর আয় বিবরণী লিখব। এখানে যেহেতু ২০০০ কত সাল বলে দেওয়া নাই, সেক্ষেত্রে যে সালটা ফাঁকা রেখে ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য বিবরণ টাকা। তো তাহলে আয় বিবরণীতে আমরা কিন্তু আমাদের খরচগুলো নিয়ে আসবো। সেক্ষেত্রে ২০১৩ সালের আমাদের অবচয় খরচ ছিল ৫,৫০০ টাকা। তো ২০১৩ সালের আমাদের হিসাব ওইখানেই বন্ধ করে দিচ্ছি। আর ২০১৪ সালের আমাদের অবচয় খরচ ছিল হচ্ছে ৫,৫০০ টাকা। যেহেতু সরলরৈখিক পদ্ধতি প্রতি বছর সমান থাকবে, সেক্ষেত্রে আমরা কি করব? এই হিসাবটা বন্ধ করে দিব। তো এইভাবে আমরা আমাদের আয় বিবরণী প্রস্তুত করব। এবার আমরা আমাদের আর্থিক অবস্থার বিবরণী আরেকটি প্রস্তুত করতে বলেছিল, সেটা করব। প্রতিষ্ঠানের নাম, আর্থিক অবস্থার বিবরণী। হ্যাঁ, এটা হচ্ছে আমরা শুধু তারিখের জন্য দিব, সমাপ্ত বছরের জন্য এই লেখাটা আমরা আসলে লিখবো না। তারিখের জন্য
আমরা আমাদের কাঙ্ক্ষিত ছকটা টানবো, আর্থিক অবস্থার বিবরণী, বিবরণ, টাকা, টাকা, তিনটা টাকার ঘর টানবো। শুরুতেই আমরা 2013 সালের হিসাবটা করব, মেশিন হিসাব নিয়ে আসবো। তো আমাদের প্রশ্নে মেশিন ছিল হচ্ছে 60,000 টাকাতে আমি কিনেছিলাম, আর সেটার পুঞ্জীবিত অবধি হচ্ছে 5,500 টাকা সরলরেখিক পদ্ধতি অনুযায়ী। তো 60,000 টাকার সাথে 5,500 টাকা যদি আমরা বিয়োগ করি, তাহলে আমাদের 2013 সালের আমাদের মেশিন হিসাবের ব্যালেন্স দাঁড়াচ্ছে হচ্ছে 54,500 টাকা, 54,500 টাকা। এখন আমরা 2014 সালেরটা মেশিনের হিসাব বের করব। তো 2014 সালে আমাদের মেশিনের দাম কত ছিল? আমরা শুরুতে নিয়ে আসবো মেশিন হিসাব 60,000 টাকা, পুঞ্জীবিত অবচয় 11,000 টাকা। 11,000 টাকা কেন? আমাদের প্রথমে 13 সালের অবচয় 5,000 টাকার সাথে 5,500 টাকার সাথে আমরা 14 সালের নতুন 5,500 টাকা যোগ করছি। এই জন্য আমাদের পুঞ্জীবিত অবচয় 2014 সালে দাঁড়াচ্ছে হচ্ছে 11,000 টাকা। এটার সাথে 60,000 টাকার সাথে যদি আমরা 11,000 টাকা বিয়োগ করি, তাহলে আমাদের 2014 সালে সেই 60,000 টাকা মূল্যের মেশিনের দাম হবে 49,000 টাকা। আজকের এই সেশনে আমরা ঢাকা বোর্ড 2015 সালের সৃজনশীল প্রশ্নটি সমাধানের মাধ্যমে অষ্টম অধ্যায়ের যে মূল ভিত্তিটা কি করলাম, মজবুত করলাম। তোমরা দেখেছো পদ্ধতিগুলো মুখস্থ না করে লজিক দিয়ে বুঝতে পারলে হিসাব বিজ্ঞানটা কতটা সহজ। এখন তোমাদের দায়িত্ব হলো এই কনসেপ্টগুলো ব্যবহার করে টেস্ট পেপার থেকে অন্তত আরো 5টি ভিন্ন বোর্ডের প্রশ্ন সমাধান করা। মনে রাখবা, অনুশীলনের কোনো বিকল্প নেই। তোমার অ্যাকাউন্টিং জার্নিতে আমার এই ভিডিওটি সহায়ক হলে সার্থকতা আমারই। আপনাদের কোনো বিশেষ প্রশ্ন থাকলে বা পরবর্তী কোনো অধ্যায় নিয়ে ভিডিও যদি দেখতে চাও, তা আমাকে কমেন্টে জানিয়ে দাও। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো।